হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ইতিমধ্যে অবগত আছো যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বা এনসিটিভি থেকে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 সালের জন্য। এখন সেখানে কিন্তু কিছু অ্যাসাইনমেন্টও সংযুক্ত করা হয়েছে এবং অ্যাসাইনমেন্টের মোট মার্ক হচ্ছে 30। এই 30 মার্ক কিন্তু তোমাদের এক্সট্রা দেওয়া হবে এবং তোমাদের লিখিত পরীক্ষা হবে 100। তো এই 30 মার্ক এটা এক্সট্রা অবশ্যই অবশ্যই সবাইকে পেতেই হবে, মানে 30-এর মধ্যে অন্তত 25 কিন্তু সবাইকে পাইতেই হবে। ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে অ্যাসাইনমেন্ট আছে সেটি নিয়ে। তোমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একটি শর্ট সিলেবাস এবং এখানে অ্যাসাইনমেন্ট দুইটা আছে। অ্যাসাইনমেন্ট একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক, আর একটা হচ্ছে প্রতিবেদন, আর একটা হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ। তো আমরা এই ভিডিওতে দুইটা সমাধান করবো, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রথমটা এটা আর দ্বিতীয়টা এটা। এই দুইটাতে কত আছে? 10-10 20। তো তোমরা 20 মার্কগুলো কোনোভাবেই কেউ মিস করবা না। আর একটা কথা হচ্ছে যে এটা কিন্তু সারা দেশের সব শিক্ষার্থীর জন্য। এটা কিন্তু যেহেতু এনসিটিভি থেকে প্রণয়ন করা হয়েছে, এটার কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর জন্য প্রণয়ন করা হয় না, সবার জন্যই প্রণয়ন করা হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখা এবং আমি যে অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিব তোমাদেরকে সেটা ভালো করে বুঝা, এবং ক্লাসে যদি স্যাররা তোমাদেরকে উপস্থাপন করতে বলে সেই অনুযায়ী তোমরা উপস্থাপন করবা সেখানে। এবং তোমরা বার্ষিক পরীক্ষার সকল ধরনের চূড়ান্ত সাজেশন, নমুনা প্রশ্ন সমাধান ইত্যাদি পেতে আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে অল করে দাও, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। চলো শুরু করি আমাদের ভিডিও। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অ্যাসাইনমেন্ট প্রথমটাতে কি বলা হয়েছে দেখিনি আমরা। তো বলা হয়েছে যেমন তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন এমন দুইজন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের অভিজ্ঞতার বিষয়ে একটি প্রতিবেদন তৈরি। তো এই প্রতিবেদনটা তৈরি করতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে 10 নম্বর। এবার আমরা প্রথমে এই প্রতিবেদনটা তৈরি করে দেখি। চলো আমরা চলে যাই সমাধানে। তো প্রতিবেদন ছিল যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন এমন দুজন ব্যক্তির অভিজ্ঞতা। মানে হচ্ছে যে তথ্য আদান প্রদান করতে গেছে কোনো অনলাইনে, সে বিপদে পড়ে গেছে তথ্য আদান প্রদান করতে গিয়ে, এই ব্যাপার আর কি। তো প্রথমে লিখবে ভূমিকা। তোমাদের খাতায় অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে ইউটিউব থেকে দেখে নিবে। অ্যাসাইনমেন্ট মানে তৈরি কিভাবে করতে হয়, একটা খাতা নিবা বা একটা পেপার কিনে নিয়ে আসবা লাইব্রেরি থেকে, ওই পেপার সুন্দর করে সাজিয়ে তারপর লিখবা নাম টাম দিয়ে, বুঝছো। এবং ডিজিটাল প্রযুক্তির বেশ মেনশন করবা। বলা যে বর্তমান যুগে তথ্য আদান প্রদান মানুষের জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সঠিক সুরক্ষার অভাবে ব্যক্তিগত এবং পেশাগত তথ্য ঝুঁকিতে পড়ে, যা গুরুতর ক্ষতির কারণ হতে পারে। এই প্রতিবেদনে আমরা এমন দুই ব্যক্তির অভিজ্ঞতা জানাবো যারা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকিতে পড়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে ভূমিকা। তারপর হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ। সাক্ষাৎকার গ্রহণ মানে তুমি এমন দুইজন ব্যক্তির সাথে মিট করবা, সাক্ষাৎ করবা, মানে যারা আসলে বিপদে পড়ছিল। তো ব্যক্তি এক হচ্ছে যে কে, নাম হচ্ছে সোহেল রানা। তোমরা তোমাদের মতো একজন নাম দিতে পারবা, এটা আমি এমনি নিজের থেকে নিলাম। তো পেশা হচ্ছে ফ্রিল্যান্সার এবং বয়স হচ্ছে 32 বছর। অভিজ্ঞতা কি তার? সোহেল রানা একজন ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন। তিনি সম্প্রতি ফিশিং আক্রমণের শিকার হন। একটি ইমেলের মাধ্যমে তাকে একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছিল, যা আসলে একটি ফিশিং লিঙ্ক ছিল। এই লিঙ্কে ক্লিক করার পর তার ব্যাংকিং তথ্য চুরি হয়ে যায় এবং তার অ্যাকাউন্ট থেকে কিছু অর্থ লেনদেন হয়ে যায়। এর মানে হচ্ছে যে এই যে যারা ফ্রিল্যান্সিং করে কাজকর্ম করে তারা ক্লায়েন্টের বাইরের দেশে ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়। তো সেখানে বিভিন্ন লিঙ্ক শেয়ার আদান প্রদান করা হয়। তো যে কোনোদিন আন্তাজে যে কোনো লিঙ্কে ক্লিক করবা না, এটা হচ্ছে তার মানে এটা তোমাদেরকে শিখাতে চাচ্ছে জিনিসটা, যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে জানাতে যাচ্ছে যে এই যে বিভিন্ন ঝুঁকিতে কিভাবে অনলাইনে পড়ে, অনলাইনে বিভিন্ন ঝুঁকিতে মানুষ কিভাবে পড়ে। তো এখন এই যে সোহেল রানা যিনি ছিল, তিনি একটা ইমেল, তার কাছে একটা ইমেল আসছে, ইমেলের লিঙ্কে ক্লিক করার কারণে তার সব তথ্য চুরি হয়ে গেছে। তো সেটা এখানে বলতে যাচ্ছে আর কি। তো এটা তো সোহেল রানার গেল। আমরা ব্যক্তি একের সাথে মাত্র কথা বললাম। এবার ব্যক্তি দুই আমরা আরেকজন সিলেক্ট করবো। সেটা হচ্ছে নাম রেশমা আক্তার, পেশা হচ্ছে স্কুল শিক্ষিকা। তো তার বয়স হচ্ছে 28। অভিজ্ঞতা কি? রেশমা আক্তার একটি অনলাইন কোর্সে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তার ব্যক্তিগত তথ্য, নাম, ফোন নাম্বার, ঠিকানা ইত্যাদি দিতে হয়েছিল। অনলাইন কোর্স এখানে বিভিন্ন এরকম। তো পরে তিনি লক্ষ্য করেন যে তার তথ্যটি তৃতীয় পক্ষের একটি কোম্পানি ব্যবহার করছে এবং তাকে বিভিন্ন বিজ্ঞাপন পাঠানো হচ্ছে। এমনকি কিছু অপরিচিত ব্যক্তি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এই যে তার তথ্যটা ফাঁস হয়ে গেল, এটা হচ্ছে ব্যাপার আর কি। মানে অনলাইনে এই তথ্য যে প্রচার হয় এরকম। তো সাক্ষাৎকারের প্রশ্নবলী উত্তরের সারাংশ। এই যে তুমি দুইটা মানুষের সাথে সাক্ষাৎ করলা, তাদের প্রথমে প্রবলেমগুলো জানলা। প্রবলেমগুলো জানার পরে তুমি তাদেরকে কিছু প্রশ্ন করবা। প্রশ্নগুলো কি কি? প্রশ্ন 1, আপনি কোন পরিস্থিতিতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ঝুঁকির সম্মুখীন হয়েছেন? তো সোহেল রানা উত্তর বলতেছে যে একটি ইমেলে লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমার ব্যাংকিং এর তথ্য চুরি হয়ে যায়। আর রেশমা আক্তার উত্তরে বলছে একটি অনলাইন কোর্সে অংশ নেওয়ার সময় আমার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস হয়ে যায়। তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে তুমি করবা এগুলা। এই ঝুঁকিটি কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলেছে? সোহেল রানা উত্তর বলল,
ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু অর্থ চুরি হয়ে গেছে, যা আমার অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব ফেলেছে। এবং রেশমা আক্তার উত্তর বলল, আমি অপ্রত্যাশিত ফোন কল ও মেসেজ ভীষণ বিরক্ত এবং চিন্তিত হয়ে পড়েছিলাম। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন তুমি করতেছো, আপনি এই ঝুঁকি মোকাবেলায় কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? উত্তরে শৈলানা বলল, আমি সাক্ষাৎকার ব্যাংকে যোগাযোগ করেছি এবং আমার অ্যাকাউন্টটি ব্লক করেছি, মানে অ্যাকাউন্টটি ডিরেক্ট ব্লক করে দিচ্ছে, কোন অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্টটা। কারণ নাহলে তো তোমার যে হ্যাকাররা যারা এই তথ্যগুলো চুরি করছে তারা সব টাকা নিয়ে ফেলবে, হাতিয়ে নেবে, বুঝো নাই? তো রেশমা আক্তার উত্তর বলছে, আমি কোর্স প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং অনুরোধ করে আমার তথ্য মুছে ফেলতে। তো প্রশ্ন 4, আপনি এই অভিজ্ঞতা থেকে কি শিখেছেন? সোলান উত্তর বলছে, অনলাইনে লিঙ্কে ক্লিক করার আগে আরো সতর্ক হওয়া উচিত। এটা কিন্তু আমি তোমাদেরকে বলতেছি যে অনলাইনে যে কোনো একটা লিঙ্ক আসলে অ্যালাউ ক্লিক করো, তোমরা এগুলো ক্লিক করবে না, আগে জানবা বুঝবা। কারণ তোমাদের মা বাবার মোবাইল তোমরা ইউজ করো, হঠাৎ করে একটা লিঙ্কে ক্লিক করলা বা একটা অ্যালাউ অ্যাপস ডাউনলোড করে অ্যালাউ দিয়ে দিলা, তোমাদের সব তথ্য চুরি করে ফেলবে। ঠিক আছে, এখন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে। তো রেশমা আক্তার উত্তর বলছে, যে কোনো প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে তাদের প্রাইভেসি পলিসি ভালোভাবে পড়া উচিত। মানে কাউকে তুমি যদি তথ্য দাও, সেই ক্ষেত্রে তথ্যটা দেওয়ার আগে তাদের কিছু রুলস থাকে, তাদের কিছু ওই রুলসগুলো তোমরা আগে পড়বা, পড়ে দেন তোমরা তাদের তথ্যগুলো দিবে আর কি তাদেরকে। তো বিশ্লেষণ হচ্ছে যে, দুই ব্যক্তির অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অসতর্কতা বড় ঝুঁকির কারণ হতে পারে। মানে আমি বিশ্লেষণ করে বলতেছি, সোল্লানা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, যেখানে রেশমা আক্তারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। সোল্লানা ফিশিং আক্রমণের শিকার হয়েছেন, যা আজকাল অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে। অন্যদিকে রেশমা আক্তার অনলাইন প্ল্যাটফর্মের তথ্য ব্যবহার অসতর্কতার জন্য সমস্যায় পড়েছেন। এবার উপসংহার আসি। উপসংহারে বলছে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত জরুরি। যে কোনো ইমেল লিংক ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে প্ল্যাটফর্মের প্রাইভেসি পলিসি পড়া উচিত। আমাদের উচিত এই ধরনের ঝুঁকির ক্ষেত্রে সতর্ক থাকা এবং নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। সুপারিশ, অনলাইন তথ্য আদান প্রদানের সময় ফিশিং আক্রমণ সম্পর্কে সতর্ক থাকুন। 2, মানে এটা তোমার সুপারিশ মানে হচ্ছে তোমাকে তুমি ওদেরকে বলতেছো আর কি, মানে কি করতে হবে মূলত। 2 নম্বর হচ্ছে, কোন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে প্রাইভেসি পলিসি পড়ুন। 3, তথ্য সুরক্ষার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন। তো এটি ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এর সমাধান। এবার আমরা অ্যাসাইনমেন্ট নাম্বার 2 যেটা আছে ওটা আগে পরে দেখি প্রশ্নটা। অ্যাসাইনমেন্ট নাম্বার 2 ছিল, আমরা কিন্তু এটা সমাধান করছি এখন। তো অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন বলছে যে, যেমন সম্প্রতি তোমার পরিচিত 2 জন ব্যক্তি মোবাইলে অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছেন। তাদের প্রতারণার শিকার হওয়ার কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এটাতে পাবা 10। এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। এবার আমরা সমাধানে চলে যাব। তো একটা কথা কিন্তু বলা যায় যে, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করে নাই তারা জয়েন হয় না, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সব ধরনের আপডেট এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব ধরনের সাজেশন, যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন থাকলে সেটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারবা। সো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওখান থেকে ক্লিক করে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও। তো প্রতিবেদন প্রথম হচ্ছে যে, মোবাইল অর্থ লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া 2 জন ব্যক্তির অভিজ্ঞতা ও কারণ অনুসন্ধান। ভূমিকা, বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এবং মোবাইল আর্থিক সেবার ব্যবহার ক্রমশ বাড়ছে। এর মাধ্যমে অর্থ লেনদেন যেমন সহজ হয়েছে, তেমনি প্রতারণার ঘটনা বেড়েছে। এই প্রতিবেদনে আমরা এমন 2 ব্যক্তির অভিজ্ঞতা জানবো যারা সম্প্রতি মোবাইল লেনদেনের প্রতারণার শিকার হয়েছেন এবং তাদের প্রতারণার কারণ বিশ্লেষণ করব। মানে বুঝতেছো কি হচ্ছে এখানে? মানে মোবাইলে লেনদেন করার ক্ষেত্রে তাদের প্রতারিত হয়েছে, এটা নিয়ে প্রতিবেদন আর কি। তো প্রথমে সাক্ষাৎকার গ্রহণ, মানে সাক্ষাৎকার মানে মনে আছে যে তুমি 2 জন ব্যক্তির সাথে মিট করবা, মিট করে তাদেরকে জিজ্ঞেস করবা এবং তাদের প্রবলেমগুলো আগে শুনবা, দেন তুমি একটা সাজেশন দিবা। এটা কি? প্রথম ব্যক্তি এক নাম হচ্ছে মিরাজ হোসেন, পেশা কি তার ছোট ব্যবসায়ী। তো অভিজ্ঞতা কি তার, মানে সে কি প্রবলেমটা ফেস করছে। মিরাজ হোসেন একটি জরুরি লেনদেনের সময় একটি অপরিচিত নাম্বার থেকে কল পান। কলটি একজন অফিসিয়াল প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিয়ে মিরাজকে জানান যে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি আপডেট করতে হবে। সেম কাজটা তোমরা কিন্তু খেয়াল করবা বিকাশের ক্ষেত্রে হয়। বিকাশ থেকে বলে যে, কল করে বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা আপনাদেরকে পাঠান, আপনার ওখানে কি একটা ত্রুটি বা সমস্যা দেখা দিয়েছে, আমরা সমাধান করে দিব, ইত্যাদি ইত্যাদি বলে। ওরা বলে যে ওরা নাকি বিকাশের লোক, এগুলো বলে, কিন্তু বিকাশের হাজার হাজার টাকা এভাবে মেরে দেয়। ঠিক আছে না? এটা অনেকে প্রবলেমটা ফেস করছে। তোমরা যদি প্রবলেম ফেস করে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানাবা। তো বলছে, প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হলে মিরাজ তার পিন নম্বর শেয়ার করেন। ওই যেটা বললাম আমি, পিন নাম্বার, মানে এটা মোবাইলে একটা ওটিপি যায়, ওটিপিটা যদি শেয়ার করে দাও তাহলে তোমার নাম্বার সব হ্যাক হয়ে যাবে। মানে নাম্বার না, সরি, তোমার মানে বিকাশে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা থাকে সব হ্যাক হয়ে যাবে। এরপরও তিনি দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে অর্থ গায়েব হয়ে গেছে, যেটা বললাম আমি। এটা বিকাশের ক্ষেত্রে বেশি হয়। ব্যক্তি 2,
নাম হচ্ছে রীতা আক্তার, আর ব্যাস হচ্ছে গৃহিণী। অভিজ্ঞতা হচ্ছে রীতা আক্তার একটি মেসেজ পান যাতে লেখা ছিল যে তিনি একটি লটারি জিতেছেন এবং পুরস্কার পেতে হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি মোবাইল নাম্বারে পাঠাতে হবে। ঠিক আছে, তিনি বিশ্বাস করে সেই নাম্বারে টাকা পাঠান, কিন্তু পরে বুঝতে পারেন যে এটি একটি প্রতারণা ছিল। তো তোমাদের কাছে মনে হচ্ছে এগুলো অ্যাসাইনমেন্ট, তাই না? অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, কিন্তু এগুলো বাস্তব ঘটনা। এগুলো কিন্তু অ্যাভেলেবেল করতেছে আমাদের বাংলাদেশে, কারণ আমাদের বাংলাদেশে মানুষ ইজিলি মানে বুঝে না, তারা যে কোনো লিঙ্ক আসলে ক্লিক করে দেয়, মানে একটু লোভ লাগালে তারা ওখানে ফাঁদে পা দিয়ে দেয়, এটাই সমস্যা। তো এটা হচ্ছে তোমাদের শিক্ষা, কিন্তু এগুলো দ্বারা তোমরা অ্যাসাইনমেন্ট দ্বারা তোমাদেরকে শিখাচ্ছে মূলত এগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে হবে সেটা। প্রতারণার কারণ অনুসন্ধান। তো অভিজ্ঞতা ও অসচেতনতা মানে হচ্ছে যে কি, সে যদি সচেতন থাকতো তাহলে এটা হতো না। প্রথমে মিরাজের ক্ষেত্রে আসি। মিরাজ হোসেন অনলাইনে অর্থ লেনদেনের নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন না, ফলে অপরিচিত ব্যক্তির কথায় বিশ্বাস করে নিজের গোপন তথ্য শেয়ার করে ফেলেন তিনি। তো রীতা আক্তার অনলাইনে প্রতারণার ঘটনা সম্পর্কে সচেতন না থাকায় সহজে লোভনীয় লটারির প্রলোভনে পড়ে যান। এবার কারণ কারণ দুই, প্রতারণাকারীদের কৌশল কি থাকে, মানে তারা কিভাবে প্রতারণা করে। তো প্রতারকরা মিরাজ হোসেনের ক্ষেত্রে নিজেদের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করছে প্রথমে। ঠিক আছে, হৃদ আক্তারের ক্ষেত্রে প্রতারকরা পুরস্কারের কথা বলে লোভ লাগাইছে আগে, যা তাকে অর্থ পাঠাতে প্ররোচিত করে। কারণ 3, তথ্য যাচাই না করা। মিরাজ তার পিন শেয়ার করার আগে কলারের পরিচয় যাচাই করেনি। কলার বলতে এখানে মানে কি, যে কল করছে তার পরিচয় ভালোভাবে আগে জানেনি, আন্তাজে শেয়ার করে দিছে। তো রীতা পুরস্কারের বার্তার সত্যতা যাচাই না করে অর্থ পাঠিয়ে দিয়েছিলেন। এই যে লিঙ্কে রীতা আক্তার যে লিঙ্কে ক্লিক করে অর্থগুলো পাঠিয়ে দিয়েছে, উনি আগে যাচাই করা উচিত ছিল। এবার উপসংহার কি, মোবাইল আর্থিক সেবা সহস্তর হলেও এর মাধ্যমে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত সচেতন থাকা, ঠিক আছে, এবং অপরিচিত কল বা মেসেজের ক্ষেত্রে সতর্ক থাকা। পিন বা ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করা উচিত নয়, এবং কোনো পুরস্কার বা প্রলোভনমূলক মেসেজের ক্ষেত্রে তা যাচাই করা প্রয়োজন। এবার আসছে সুপারিশ মানে তুমি তাদেরকে এগুলো সাজেস্ট করবা। কি করবা? 1, মোবাইল ব্যাংকিং বা সেবা গ্রহণের সময় সঠিক তথ্য যাচাই করুন। 2, অপরিচিত নম্বর থেকে কল বা মেসেজের মাধ্যমে কোনো গোপন তথ্য শেয়ার করবেন না। 3, সম্ভাব্য প্রতারণার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ বা প্রচারণা কার্যক্রম চালানো উচিত। তো তোমাদের মূল অ্যাসাইনমেন্ট ছিল এতটুকু পর্যন্ত। এই 2টা অ্যাসাইনমেন্ট তোমরা, আমি আশা করবো তোমরা লিখে ফেলবে এবং স্যারদেরকে দেখাবা, স্যারদেরকে সাথে উপস্থাপন করা শিখবে। এটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্টে আমাকে জানাবা ভবিষ্যতে কি নিয়ে ভিডিও চাও তোমরা সেটা, এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তো তোমাদের সাথে আমি পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।